আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চোখের বাহিরে। লিখেছেন সাবিকুন নাহার নিপা। দীপু আমার সবচেয়ে কাছের বন্ধু। আমাদের আলাপ ইউনিভার্সিটিতে পড়ার সময়। হলে দুজন এক রুমে থাকতাম। সে এক ভয়ঙ্কর ঘটনা। হলে প্রথমে সিট পেলাম গণরুমে। মোটামুটি সাইজের রুমে গাদাগাদি করে ১৩-১৪ জন থাকে, ভাবা যায়। কোনো রকম বিছানা পেতে শুয়ে পড়ি। রাতে অচেনা অজানা লোকের গায়ে হাত পা তুলে দেই। তার উপর মাঝরাতে বাথরুমের উদ্দেশ্যে গেলে ফিরে এসে দেখি ঘুমানোর জায়গাটুকু গায়েব। কেউ হয়তো গা হাত পা ছড়িয়ে ঘুমিয়েছে। সেই সব দিনে দীপুর সঙ্গে আমার আলাপ। দীপুর বাসা ছিল খিলগাঁও। সেখান থেকে ক্যাম্পাস দূরে, তাই হলে থাকত। থাকা বলতেই সপ্তাহে ৫ দিন। একটু ছুটি পেলেই ফুরুত করে বাসায় চলে যেত। আমার আবার এই শহরে আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নেই। নেই মানে যে একেবারে নেই তেমন না। হুটহাট ২-১ দিন ছুটি পেলে কোথাও যাওয়ার মতো জায়গা নেই। হলে যখন এক রুমের সিটে দীপুর সঙ্গে থাকতে শুরু করলাম, তখন ঘনিষ্ঠতা বাড়তে লাগল। এর অবশ্য অন্য কারণ আছে। আন্টির হাতের মজার খাবার দাবার। দীপু যখনই বাসায় যেত, আন্টি খাবার দাবার পাঠিয়ে দিত। একটু বেশি করেই পাঠাতো, যেন আমরাও খেতে পারি। গরুর মাংসের ঝুড়ি ভুনা, পোনা মাছের চচ্চড়ি, রুই মাছ ভাজা আর পায়েস। আমরা যেন অপেক্ষায় থাকতাম কবে দীপু বাসায় যাবে। সেবার পুজোর ছুটি চলছে। সব মিলিয়ে ১০ দিনের মতো ক্লাস অফ আছে। বাড়িতে যাবারও উপায় নেই। ছুটি শেষেই সেমিস্টার ফাইনাল শুরু হবে। খেয়ে না খেয়ে পড়াশোনা করার জন্য বাড়ি যাওয়া হলো না। আমার রুমমেটদের বাকি দুজনও চলে গেল। দীপু যাবার আগে আমাকে বলল, "কি রে, তুই একাই থাকবি?" উপায় নেই রে, বাড়িতে গেলে একদম পড়া হবে না, হই হুল্লোড় করেই কেটে যাবে। দীপু ইতস্তত করে বলল, "তুই চাইলে আমার সঙ্গে যেতে পারিস।" আমি একবার ভাবলাম, সত্যি বলতে আন্টির হাতের মজার খাবার দাবারের জন্য যেতে ইচ্ছে করছে। ওদিকে দাগিয়ে রাখা সাজেশনগুলো কমপ্লিট করতে ভেবে দ্বিধায় পড়ে গেলাম। দীপু আমার অবস্থা দেখে বলল, "তাড়াতাড়ি চলে আসব, ৩ দিনের বেশি না। একা থাকতে গেলে দেখবি খারাপ লাগবে।" আমি রাজি হয়ে গেলাম। একটু ভালোমন্দ খাবারের আশায় রাজি হলাম। হলের খাবার আর হোটেলের খাবার খেতে খেতে মুখ পচে যাওয়ার উপক্রম হয়েছে। এই অবস্থায় বাড়ির খাবারের জন্য এমনিতেই মন কাঁদে। সেই বাড়ি প্রথম দিলুর সঙ্গে আমার দেখা। দিলুর ভালো নাম দিলশাদ, দীপুর ছোট বোন। বুকের ভেতর অবশ হয়ে দম আটকে যাওয়া অনুভূতির সঙ্গে পরিচয়ও সেই প্রথম। খিলগাঁও গোড়ানে দীপুদের বাসা। ৩ রুম আর ড্রয়িং ডাইনিং মিলিয়ে ছিমছাম বাসা। দীপুর মা মানে আন্টি ভীষণ মিশুকে স্বভাবের। প্রথম দেখায় এমনভাবে গল্প শুরু করল যেন আমাদের আগে থেকেই আলাপ। দীপুর বাবা স্বল্পভাষী মানুষ, একটা কলেজে ইতিহাস পড়ায়। কোচিং টিউশন মিলিয়ে ভীষণ ব্যস্ত থাকেন। সকালে খেয়ে দিয়ে বেরিয়ে যায় আর রাতে ফিরে আসে। দীপুর বড় বোনের নাম ইসরাত, বিয়ে হয়ে গেছে। বাসায় ছোট বোন দিশা, বাবা, মা আর দীপুই থাকে। দিশার সঙ্গে প্রথম দেখা রাতে। কাঁধে স্কুল ব্যাগ ঝুলিয়ে ভাদ্র মাসের তালপাকা গরমে ঘেমে নেই ৬ তলায় উঠেই আমার মুখোমুখি হয়ে হঠাৎ যেন অপ্রস্তুত হয়ে গেল। জোর করে একটু হাসার চেষ্টা করল। আমিই আগ বাড়িয়ে বললাম, "আমি শোভন, দীপুর বন্ধু।" দিশা মৃদু হেসে বলল, "আমার নাম দিশা, এইচএসসি পরীক্ষার্থী।" প্রথমে যেমন অপ্রস্তুত হয়ে গেছিল, পরে আবার ঠিক সামলে নিল। রাতে খেতে বসে আন্টি দিশার উদ্দেশ্যে বলল, "কিলে, তোর এই ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে তো?" দিশা মাথা নেড়ে হ্যাঁ বলল। আন্টির রান্নার ঝাল মাংসের ঝাল সয়ে গেলেও দিশার ভাই হবার দুঃখ সইতে আমার সময় লাগল। সেইবার ৩ দিনের জায়গায় দীপুদের বাসায় ৫ দিন থাকা হলো। দীপু যেমন ফেরার কথা বলল না, তেমনি আমিও মনে করলাম না। গোল্লায় যাক পড়াশোনা। এই কদিনে দিশাকে আমি চেনার চেষ্টা করলাম। আর ১০টা সাধারণ মেয়ের মতোই সকালে মায়ের ধাক্কাধাক্কিতে ঘুম ভাঙে, ভাত মাখা খাইয়ে দিতে হয়, ২ বেনি দুলিয়ে কোচিংয়ে পড়তে যায়, ফিরে এসে টিভি রিমোট হাতে বসে পড়ে, রাতের বেলা মনোযোগী ছাত্রীর ভূমিকা পালন করে। মায়ের অবাধ্য মেয়ে, বাবার আহ্লাদি আর ভাইয়ের প্রশ্রয় মেতে থাকা দিশার প্রেমে আমি পড়লাম। শুধু প্রেমে পড়ে কাজ হল না, আমি পিছলেও পড়লাম ভালো রকম। সেই ছিল শুরু। হলে ফিরে পড়ায় মন বসছে না। বন্ধুদের আড্ডায় যাই না, লুকিয়ে চুরিয়ে খাওয়া সিগারেটও ছাড়তে হলো। সুযোগ পেলেই দীপুর সঙ্গে ছুটে যায় ওদের বাসাতে। আন্টির হাতের মজার রান্না আর রিনঝিন সাদ্য তুলে দিশার হাসিটুকুই আমার জীবনে ভালো থাকার একমাত্র রসদ। তিশা আরেকটু বড় হল, আমিও আরেকটু বড় হলাম।
খুব চেয়েছিলাম যেন ওর আমার ক্যাম্পাসে অ্যাডমিশন হয়, কিন্তু হলো না। ও চান্স পেল চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। বাবার মার অতি আদরের মেয়েটাও কাঁদতে কাঁদতে একদিন ট্রেনে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হল। সৌভাগ্যক্রমে সেদিন আমিও ওই স্টেশনে গেছিলাম। দিশা যখন হাতের উল্টো পিঠে চোখ মুছতে মুছতে ট্রেনে উঠছিল, তখন বিনা কারণেই আমার চোখ দুটো জ্বালা করছিল। আমার তখন বুকের ভেতর উথাল পাথাল ঝড় বইছে। নতুন শহরে গিয়ে দিশা আগের মতোই থাকবে তো? আগের মতোই চুল বেনি করবে, রিনঝিন শব্দ তুলে হাসতে ভুলে যাবে না তো? আমার দিশা যেন পাল্টে না যায়, তার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলাম। না, ভুল বললাম। দিশা তো কোনোদিন আমার ছিল না, তা বা কি করে হয়? যে মেয়েটা আমার স্বপ্নে জাগরণে দিনরাত থাকে, সে আমার না হয়ে অন্য কারো কি করে হয়? আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চোখের বাহিরে। লিখেছেন সাবিকুন নাহার নিপা। দিশা চলে যাবার পর দীপুদের বাসায় যাওয়া আমিও খানিকটা কমিয়ে দিলাম। লাস্ট সেমিস্টারের পড়া আর দিশাকে ছাড়া আর কিছু ভাবতে পারছি না। বাকিরা সবাই আগের মতোই আছে, শুধু আমি একটু একটু করে পাল্টে যাচ্ছি। আমার মেইন ফোকাস পড়াশোনা, ক্যারিয়ার বানাতে হবে। যোগ্য হয় তবেই আমি দিশার সামনে যাব। ও রাজি হলে বিয়ের প্রস্তাব পাঠাবো বাড়িতে। দীপু তখন বোধহয় ভীষণ রেগে যাবে। রাগলে রাগুক, সুন্দরী বোনেদের ভাইয়েদের রাগ একটু বেশিই হয়। ওসব রাগ গায়ে মাখলে হয় না। বাড়িতে আমার অবস্থার পরিবর্তন দেখে বাবা মাও ভীষণ খুশি হলেন। তাদের মুখের হাসি আরও একবার বুঝিয়ে দিল যে এটা শুধু দিশার জন্যই সম্ভব হয়েছে, না হলে এত সিরিয়াস আমি কবেই বা ছিলাম। দীপুর কাছে একদিন শুনলাম দিশা নাকি নতুন মোবাইল নিয়েছে। বুকের ভেতর সেই অস্থিরতা আবারও ফিরে এলো। ইস, কোনোভাবে যদি ওর নাম্বারটা পেতাম। অকারণে যে বুকের ভেতর প্রবল তৃষ্ণাবোধ হয়, সেটা মাঝে মধ্যে একটু কম হতো একটা দুটো কথা শুনে। দীপুকে মুখ ফুটে বলতেও পারছি না দিশার ফোন নাম্বারের জন্য। লজ্জা, সংকট সবকিছু যেন একসঙ্গেই জড়ো হয়েছে। চুপি চুপি মোবাইল নাম্বার নেওয়াটাও আসলে অশোভন। দিশার কাছে ব্যাপারটা যদি সস্তা লাগে। এসব নানান কারণে ওর নাম্বারটা জোগাড় হয়নি। হঠাৎ একদিন দীপুর মাধ্যমে জানলাম যে দিশা বাসায় আসছে। দীপু আন্টির সঙ্গে কথা বলছে, তখনই শুনলাম আবার সেই অসহ্য অস্থিরতা। দিশাকে দেখার জন্য প্রবল তৃষ্ণায় আমার হৃদয় যেমন ব্যাকুল ছিল, তেমনি চোখ দুটোও ছিল অস্থির। দীপুকে বললেই যদি কিছু বুঝে ফেলে। পৃথিবীর কোনো ভাইরাই তাদের বন্ধুদের সঙ্গে বোনের প্রেম ভালোবাসা ব্যাপারটা মেনে নিতে পারে না। এর একটা সাইকোলজিক্যাল ব্যাখ্যাও আছে। কারণ বন্ধুর দোষ ত্রুটি জানে বলেই চায় না বোনের সঙ্গে সম্পর্ক হোক। ভাই তার আদরের বোনটির জন্য চাই একটা দোষ ত্রুটি ছাড়া মানুষ। সেই সংকোচে আমার আর দীপুকে বলা হয়নি যে তোর সঙ্গে আমাকে নিয়ে যা। দীপু বাসায় চলে গেল, আর আমি এদিকে কিশমিশের মতো মুখ বানিয়ে ঘুরছি। এবারও আমার দিশার সঙ্গে দেখা করা হলো না। দেখা হলে ফোন নাম্বারটা হয়তো জোগাড় করে ফেলতে পারতাম। অবশেষে ভাগ্য সহায় হল এবং প্রমাণিত হল যে আমি অভাগা না। কারণ অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। দীপু আমাকে ফোন করে বলল, এই চলে আয় তো, মা হাঁসের মাংস করেছে, তোকে পাশে বসিয়ে না খাওয়ালে আফসোস হবে খুব। আমি আর ফর্মালিটিও দেখালাম না, এক বাক্যে বললাম, ওকে। আন্টির হাতের মজার রান্না খাওয়ার অফার ফিরিয়ে দিয়ে নিজেকে বোকা প্রমাণিত করতে চাই না। কত মাসে জমিয়ে রাখা তৃষ্ণা মিটাতে আমি ছুটে গেলাম দীপুদের বাসায়। আন্টি বরাবরের মতন আন্তরিক, ভালোবেসে অনেক কিছু রান্না করছেন। সেসব আমার গলা দিয়ে নামে না, আমার নজর এদিক ওদিক। দীপু বলল, দিশা বাসায় নেই, স্কুলের বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গেছে। জানি না কি কারণে আমার চোখে পানি এসে গেল। আল্লাহ, এ কি পরীক্ষা নিচ্ছেন আমার? অথচ এত কষ্টের কোনো কারণ নেই। এতদিন অপেক্ষা করতে পারছি, আরও কিছুক্ষণ, আর কি বা ব্যাপার? দিশা এলো সন্ধ্যাবেলা, সেই চিরচেনা নিশ্চুপ হাসি। আমাকে জিজ্ঞেস করল কেমন আছি। ভালো আছি বলতে গিয়েও আমার গলা আটকে যায়। কি লজ্জার ব্যাপার! আমি টেনশনে থাকি, দীপুটা আবার না বুঝে ফেলে। দিশা একটু বদলেছে, চুলের ধরন পাল্টেছে, আইভ্রু প্লাক করছে। দেখতে সুন্দর লাগছে, তবুও আমার হৃদয়ে আফসোস। সরলতার খোলস থেকে বেরিয়ে মিথ্যে দুনিয়ায় মানানসই হবার চেষ্টা করছে। তারপর আবার ২-৩ মাস দেখা নেই। আমি ভেতরে ভেতরে ছটফট করি, কাউকে বুঝতে দেই না। বাড়িতে গেলে মা সন্দেহের চোখে তাকায়। আমি লুকিয়ে যাই, বেশি লুকাতে পারি না, মা আমার অস্থিরতা টের পায়। বারবার জিজ্ঞেস করে, কি জন্য এত হাঁপিয়ে গেছিস বাবু, বল আমাকে। আমি মিথ্যে বলার চেষ্টা করি, বলি, কিছু না মা, পড়াশোনার চাপ।
মা অবিশ্বাস্য গলায় বলে, পড়াশোনার চাপ? এত চাপ তোকে কে নিতে বলছে? বলছি না, কোনো চাপ নিতে হবে না। তুই তাই করবি যা তোর ভালো লাগবে। তোর যদি চুরি করতে ভালো লাগে তাহলে তাই করিস। মায়ের ছেলে মানুষই দেখে আমি হেসে ফেলি। তবে দিশার ব্যাপারটা আর লুকিয়ে রাখতে পারি না। মা জিজ্ঞেস করেন, আমাকে বল মেয়েটা কে? আমি লজ্জায় পড়ে যাই। আমতা আমতা করে বলি, কোন মেয়ে মা? নাটক করিস না বাবু, যার জন্য অস্থির হচ্ছিস তার কথা জিজ্ঞেস করছি। উত্তেজনায় আমার কান গরম হয়ে যায়। এতদিন যাকে আমার হৃদয়ে লালন করেছি শুধু, কাউকে বলতে পারি না, সেই কথা মাকে বললাম। মা মাথায় হাত বুলিয়ে বললেন, আমরা যাব। আমি, তোর বাবা, রিবু, জেবু সবাই মিলে গিয়ে দীপুর বাবার কাছে অনুরোধ করব মেয়েটাকে যেন আমাদের দেয়। তুই চিন্তা করিস না, শুধু আমাদের জানিয়ে দিস যে কবে যেতে হবে। আমার ভীষণ খুশি লাগে। মনে হয় দিশাকে আমি অর্ধেক পেয়ে গেলাম। গ্র্যাজুয়েশনের পর একটা চাকরি হলেই আমি বাবা মাকে পাঠাবো দীপুদের বাসায়। আল্লাহ আমাকে সেই পর্যন্ত ধৈর্য দিক। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চোখের বাহিরে। লিখেছেন সাবিকুন নাহার নিপা। গ্র্যাজুয়েশন শেষ হয় ভালোই ভালোই। হলের শেষ দিনে দীপু আর আমি বিদায় নেবার সময় ইমোশনাল হই। দীপু পোস্ট গ্র্যাজুয়েশনের প্রিপারেশন নেয়, ওর চাকরিরত তাড়া নেই। আমার লাইফের গোল পাল্টে যায়। সরকারি চাকরি, বিসিএস প্রিপারেশন এসবের প্রস্তুতি নেই। দীপু বলে, হঠাৎ তোর কি হলো শোভন? আগের তারুণ্যে উজ্জীবিত স্বপ্নবাজ তোকে আজকাল আর খুঁজে পাওয়া যায় না। কার জন্য পাল্টালি? আমি মাথা চুলকে বলি, আছে একজন। দীপু চোখ বড় করে আমার দিকে তাকায়, বলে, সত্যি? পেটের মধ্যে লুকিয়ে রেখেছিস এতদিন? কিভাবে পারলি? আমাকেও বলবি না? কেউ জানে না, সবার আগে তোকেই জানাবো, প্রমিস। বাট এখন কিছু জানতে চাস না প্লিজ। দীপুর উৎসাহ কমে না, বলে, আচ্ছা একটু হিন্টস তো দে। ক্যাম্পাসের কেউ? হুম, পরে বলবো। তাকে আমি চিনি? আমি হাসি, বলি, খুব ভালো করে চিনিস, খুব শীঘ্রই তোকে জানাবো। গ্র্যাজুয়েশন শেষ হবার মাস চারেকের মধ্যেই আমার ব্যাংকের চাকরি হয়। মা বাবা বলে বিসিএসের প্রিপারেশনটা ভালোভাবে নিতে। দিশার বাবা যদি কোনো কারণে রিজেক্ট করেন তখন কষ্ট পেতে হবে। আমি ব্যাংকে চাকরি ছেড়ে দিনরাত পড়াশোনা করি। 14 থেকে 16 ঘণ্টা পড়ি। এত ব্যস্ততায় কখনো দিশাকে ভুলতে পারি না। একবার হঠাৎ এমন হলো, দিশাকে অনেক দিন দেখি না। এদিকে এক পলক দেখার তৃষ্ণায় আমার হৃদয় ভীষণ ব্যাকুল। এক সন্ধ্যায় বেরিয়ে পড়লাম চট্টগ্রামের উদ্দেশ্যে। বেরোনোর পর মনে হলো, দিশার কাছে যাব কোন অজুহাতে? ওর মোবাইল নাম্বার আমার কাছে আছে, সেটা দীপুর ফোন থেকে না বলে নেওয়া। রাস্তায় বেরিয়ে মনে হলো, আমি চট্টগ্রাম গিয়ে বা কি করব? দিশাকে কি বলবো? হঠাৎ যদি বলি, তোমার সাথে দেখা করতে আসছি, তাহলে তো মেয়েটা ভড়কে যাবে। দীপুকে ফোন করে যথাসম্ভব স্বাভাবিক গলায় বললাম, দীপু, একটা কাজে চট্টগ্রাম যাচ্ছি। দিশা ক্যাম্পাসে আছে তো? ওর জন্য কিছু পাঠাবে? তাহলে আমাকে দিতে পারিস? এক নিঃশ্বাসে কথাগুলো বললাম। সামনে থাকলে দীপু দেখতে পারত আমি কতটা নার্ভাস থেকেও অভিনয় চালিয়ে গেছি। দীপু আন্টিকে বলার পর আন্টি এক গাট্টি জিনিস দিয়ে দিল। পিঠে, নাড়ু, মোয়া, ঝালঝাল মাংস ভুনা। আমাকে দেখে কৃতজ্ঞতায় আন্টির গলা বুজে এলো প্রায়। আমার ভীষণ লজ্জা লাগছিল। তারা তো ঘুণক্ষরও টের পায়নি আমার মনে কি চলছিল। চট্টগ্রাম পৌঁছে আমি দিশাকে ফোন করলাম। দিশা ফোন ধরে আমাকে বলল, শোভন ভাইয়া, কেমন আছেন আপনি? বুঝলাম দীপু কিংবা আন্টি আগেই আমার যাবার কথা দিশাকে জানিয়েছে। আমি বললাম, তুমি কেমন আছো? মনে মনে বললাম, একটুও ভালো নেই। সারাক্ষণ উতলা হয়ে থাকি। কবে আমি তোমাকে চোখের তৃষ্ণা মিটিয়ে দেখতে পারবো? দিশা ফোনের ওপাশ থেকে জবাব দেয়, আমি ভালো। আপনি ক্যাম্পাসে আসবেন নাকি আমি আসব? আমি আসছি। দিশা আমার জন্য অপেক্ষা করছিল। আমাকে দেখা মাত্রই সুন্দর করে হাসল। কি সুন্দর দেখতে হয়েছে! চুলগুলো সম্ভবত রিবন্ডিং করেছে। রিবন্ডিং শব্দটা জেনেছি আমার বোন জেবুর কাছে। ও এই টাইপ কিছু একটা করেছিল চুলে। দিশা আমার সামনে এসে দাঁড়াতেই কেমন কেমন যেন লাগতে শুরু করলো। ভীষণ মন খারাপ টাইপ ব্যাপার স্যাপার। কতদিন পর ওকে দেখলাম, ইচ্ছে করছিল ওকে জড়িয়ে ধরি শক্ত করে। ও আমাকে বলল, আপনি কি এখানেই কাজে এসেছেন? না, এইদিকে না, আসলে। আমি কথা ঘোরানোর চেষ্টা করি।
ওর সামনে মিথ্যে বলতেও আমার খারাপ লাগছে। বললাম, আইসক্রিম খাবে? ও মাথা নেড়ে না বলল। ফুচকা? হুম। এখানকার ফাস্ট ফুড কেমন? স্পেশালিটি কিছু আছে? আমি এখানে এই প্রথম। এখানে তেমন স্পেশাল কিছু নেই। একটু সামনে এগিয়ে গেলেই লুচি মাংস সামনে পড়বে, খুব ফেমাস। তুমি যাবে? হ্যাঁ, চলুন। দিশা আমার সঙ্গে সহজ হয়ে মিশল, বরং আমার মধ্যে জড়তা বেশি। দিশাকে সঙ্গে নিয়ে বিখ্যাত লুচি মাংস খাওয়া হলো, ভেজ নুডলস, স্যুপ, আইসক্রিম খাওয়া হলো। আমি মনে মনে প্রার্থনা করলাম, দিশা আর একটু থাকুক, আর কিছু সময় এমন কাছাকাছি থাকুক, যে স্নিগ্ধ গন্ধটা অতি সাবধানে নিঃশ্বাসের মাঝে ঢুকিয়ে নেই, সেটাও আরও কিছু সময় থাকুক। দিশা খুব বেশি কথা বলে না, যেমন তেমনি চুপও করে থাকে না। পড়াশোনার কথা বলে, ক্যাম্পাসের কথা বলে। ক্যাম্পাস তেমন ভালো লাগে না, ঢাকাই ওর প্রিয় শহর, এগুলোই আমি জানি ওর থেকে। আমারও অনেক কিছু বলতে ইচ্ছে করে, নিজের জীবনের গল্প। ক্লাস 5-এ ফুটবল খেলতে গিয়ে আমার হাত ভেঙে গিয়েছিল, সেই বোকা বোকা গল্পটাও কেন যেন আমার দিশাকে বলতে ইচ্ছে করছিল। আমার প্ল্যান, গোল, সবকিছু। কিন্তু বলতে পারি না। আমি তো এমন না। বন্ধুদের সঙ্গে কত কথা বলি, রেগে গেলে গালি দেই। মেয়ে বন্ধুদের সঙ্গেও কথা বলতে সমস্যা হয় না। অথচ দিশাকে দেখলে অস্থির লাগে, সব গুলিয়ে যায়। নিজেকে অস্পৃশ্য মনে হয় ওর সামনে। ফেরার সময় আমি দিশাকে কিছু চকলেট কিনে দিলাম। ফুল কিনে দিলে যদি কিছু মনে করে এই জন্য দিইনি। তবে সেদিনের ফুল আমি জমিয়ে রাখলাম, অন্য কোনো দিন দেব বলে। সেদিন ফেরার পর আমার একটু সাহস বেড়ে গেল। সপ্তাহে একদিন ফোন করে দিশার খোঁজ নেই। আমার অনেক কিছু বলার থাকে, কিন্তু 1 মিনিটেই কথা শেষ হয়ে যায়। তাও ওটুকুতেই সন্তুষ্ট থাকি। হঠাৎ একদিন আমার বোন জেবু বলল, ভাইয়া, তোমারও উচিত দিশা আপুকে অ্যাটলিস্ট ভালো লাগার কথাটা জানানো, না হলে বুঝবে কিভাবে? আমার মনের দ্বিধা কাটে না। দিশাকে ভালো লাগার কথা বললে দীপু যদি কিছু ভাবে, ওর সঙ্গে বন্ধুত্বটা যদি নষ্ট হয়। এসব 7-5 ভেবে আমি সিদ্ধান্ত নিলাম যে দীপুকে আমি দিশার কথা বলবো। দীপু রেগে গেলে ওর রাগটুকু মাথা পেতে নেব। প্রথম দর্শনে ওর সরলতায় মুগ্ধ হয়ে কখন আমার হৃদয় হারিয়েছি, সেটা খবর তো আমি নিজেও জানতাম না। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চোখের বাহিরে। লিখেছেন সাবিকুন নাহার নিপা। সব জড়তা অস্থিরতা কাটিয়ে আমি দীপুকে দিশার কথা বললাম। দীপু আহত চোখে আমার দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। বলল, কি বলছিস শোভন, তোর স্বপ্নে মেয়েটা দিশা? দীপুর রিয়াকশন দেখে আমি ভড়কে গেলাম। আমার ভয় হল বন্ধুত্ব ভাঙার ভয়। দীপু আমাকে স্বার্থপর ভাবতে শুরু করেছে তবে। দীপু আমার হাত ধরে বলল, তুই আমাকে আগে বলবি না? আগে কেন বললি না? এবার আমার ভয় লাগতে শুরু করল। মনে নানান রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যত রকম অদ্ভুত চিন্তাভাবনা আছে সব মাথায় আসছে। দীপু আমার হাত ধরে বলল, শোভন, দিশার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে আছে, প্রায় বছরখানেক আগে ঠিক হয়েছে, আমার ফুফাতো ভাইয়ের সঙ্গে। ওরা একজন আরেকজনকে পছন্দ করে, সেটা সবাই জানতে পেরে এই সিদ্ধান্ত নেয়। আমার মাথা ফাঁকা লাগল। অস্ফুটস্বরে বললাম, আচ্ছা। দীপু এরপর অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে, সেসব কিছুই আমার মাথায় ঢোকেনি। ফাঁকা মাথা নিয়ে আমি বাসার দিকে রওনা হলাম। যেই মেয়েটার জন্য আমি রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, সেই স্বপ্ন আগে থেকেই আমার অজান্তে সাদা কালো ছিল। আমি সব ছেড়ে ছুড়ে বাড়ি চলে গেলাম। ঘর বন্ধ করে থাকি। মা জোর করে মুখে ভাত গুজে দেয়, আমি কখনো পানি দিয়ে গিলি, কখনো বা আনমনে কষ্টগুলো ভেবে গিলে ফেলি। বোনেরা ভাইয়ের জন্য কাঁদে। মা বাবার সঙ্গে চোখের জল ফেলে। বাবার সঙ্গে গাম্ভীর্য সম্পর্ক। তবুও সে একদিন আমার কাঁধে হাত রেখে বলে, দীপুদের বাসার ঠিকানা দিবি? একবার ওর বাবাকে বলে দেখি, আমরা তার মেয়েকে মাথায় করে রাখতাম। আমি সেদিন বাবার দিকে তাকিয়ে থাকি। চোখ দিয়ে কখন যে নোনা জল ঝরতে থাকে টের পাই না। বাবা কাপা হাতে আমার হাত ধরে। ওই কান্নাটুকু ছাড়া দিশার জন্য আমার চোখ থেকে আর কোনো জল ঝরেনি। না, ওর প্রতি আমার অভিমান নেই অভিযোগও। আমার হৃদয়ের গহীনে যে ভালোবাসা ওর জন্য লালন করেছি, তা তো ও জানতই না। সেই মেয়েটার প্রতি কি করে অভিমান পুষে রাখি? আমি আস্তে আস্তে স্বাভাবিক হই। সবার সঙ্গে বসে ভাত খাই। মাছের পেটিটা প্লেটে তুলে দিয়ে মা চোরা চোখে তাকিয়ে থাকে।
বোধহয় আমার স্বাভাবিক হবার ব্যর্থ নাটক সে ধরে ফেলার কথাই। নারীর সঙ্গে টান যার সাথে সে তো সব নারী নক্ষত্র বুঝবেই। চাকরি বাকরি আর আমাকে দিয়া হবে না। পল্লী বিদ্যুতে চাকরি হলো, রংপুরে গিয়ে থাকতে হবে ভেবে যাওয়া হয়নি। বাবাকে বললাম পোস্ট গ্র্যাজুয়েশন করতে চাই। বাবা রাজি হলেন। আমি দেশের বাইরে যাবার প্রস্তুতি নেই। বোনেরা অভিমান করে কথা বন্ধ করে দেয়। মা চোখে চোখ রাখে না। আমি সব বুঝি, কিন্তু কি করব? চেষ্টা করেও তো ভুলতে পারি না। জার্মানি যাবার সবকিছু ফাইনাল হয়ে গেছে। হাতে 1 মাসের মতো সময়। আমি কাউকে ব্যাপারটা জানতে দিলাম না, দীপুকেও না। দীপু অবশ্য আমাকে ফোন করে। ওর কথাবার্তায় বুঝতে পারি খানিকটা অপরাধবোধ হচ্ছে ওর। আমি হেসে বলি, ধুর বোকা, তুই কেন নিজেকে অপরাধী ভাবছিস? আরে বোকা তো আমি। আমার সবকিছু জানানোর আগে জেনে নেওয়া উচিত ছিল দিশার জীবনে অন্য কেউ আছে কিনা। দীপু ভীষণ মন খারাপ করে। আমি ওকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করি। আমি একদিন সাহস করে আবারও দিশার ক্যাম্পাসে গেলাম। গিয়ে ফোন করলাম। দিশা ফোন ধরার পর জানালাম, একবার আসতে পারবে লুচি মাংসের দোকানে? তোমার যদি সময় হয় আর কি। দিশা একটু সময় নিয়ে জবাব দেয়, আসছে। দিশাকে দেখে বুঝতে পারি ওর সমস্ত ব্যাপারটা জানে। দীপু বলেছে ওকে যদিও আমি বারণ করেছিলাম, আমার বারণ শোনেনি। দিশা আমার দিকে ভালো করে তাকাচ্ছিল না। আমার একটু খারাপ লাগল। এতটা গিল্টি ফিলিংয়ের তো কোনো ব্যাপারই নেই। আমি স্বাভাবিকভাবে বললাম, এদিকে এসেছিলাম একটা কাজে, ভাবলাম দেখা করে যাই তোমার সাথে। দিশা আমার দিকে তাকালো। আমি আবারও বললাম, কেমন আছো? ও জবাব দিল, ভালো। আপনি? এই তো। হঠাৎ মনে হলো ভালো আছি কথাটা বলা উচিত ছিল। আমার স্বপ্নচারিণী আমার সামনে দাঁড়িয়ে আছে। খারাপ থাকি কি করে? ওর পড়াশোনা, ক্যাম্পাসের খবর এসবের বাইরে আর কোনো কথা হল না। ওর জড়তা টের পাচ্ছিলাম স্পষ্ট। লুচি মাংস খেতে গিয়ে বুঝলাম দুজনের কারুরই গলা দিয়ে নামছে না। এবারও আমি ওকে কিছু চকলেট কিনে দিলাম, সেই সঙ্গে 1 গুচ্ছ গোলাপ। গোলাপের তোড়া দেখেও জিজ্ঞাসু চোখে তাকাল। আমি বললাম, ভালো লাগলো তাই দিলাম, অন্য কোনো ইন্টেনশন না। ও ছোট করে জবাব দিল, থ্যাংক ইউ। আসার সময় আরও কিছু বলার ছিল, বলতে পারলাম না। কিছু কথা না বলাই থাকুক, কিছু অপূর্ণতাও থাকুক। জীবনে সবকিছু পূর্ণতা পাবে সেটা জরুরি নয়। আমি জার্মানি চলে গেলাম। মাকে বললাম 5-6টা বছর সময় দিতে, এরপর ফিরে আসব। নিজের উইশলিস্টের কিছু ইচ্ছে পূরণ হোক, নিজেকে গুছিয়ে নিয়ে ঠিক ফিরব। মা একটু শান্ত হলেন। অভিমানী বোনেরা কেঁদে কেটে একাকার করল। আমি ওদের সঙ্গে রসিকতা করার চেষ্টা করলাম। বললাম, তোদের চোখের পানিতে পুরো এয়ারপোর্ট ভিজে গেছে। বাবা বললেন, নিজেকে সময় দাও। এখানে থাকলে তুমি কষ্ট বেশি পেতে। যা ডিসিশন নিয়েছ ঠিক আছে। আমি দেশ ছেড়ে আসলাম। প্রিয় বন্ধু দীপুর সাথে দেখা হলো না। অন্য বন্ধুরাও কেউ জানে না। ওরা আমার হৃদয়ে উজ্জীবিত থাকবে চিরকাল, থাকবে দিশাও। প্লেনে ওড়ার সময় প্রার্থনা করি যে মেয়েটি আমার স্বপ্ন, জাগরণে সবসময় বিচরণ করত। সৃষ্টিকর্তা তাকে পৃথিবীর সমস্ত সুখ দিক, সব ভালো ভালো ব্যাপার তার সঙ্গে ঘটুক, আর সে আমার না হলেও প্রতি প্রার্থনায় অন্তত থাকুক। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চোখের বাহিরে। লিখেছেন সাবিকুন নাহার নিপা। তারপর বছর 5 পরের ঘটনা। জার্মানিতে আমি নিজেকে মোটামুটি গুছিয়ে নিয়েছি। ভালো জব, ভালো স্যালারি, ভীষণ ব্যস্ততায় অভ্যস্ত হয়ে গেছি। সময় মানুষকে অনেক বদলে দেয়। আমিও বদলে গেলাম। কফি শপে পার্ট টাইম জব থেকে কফি শপের মালিক হবার জার্নিতে অনেক গল্প আছে। ভীষণ ভালো কিছু বন্ধু জুটে যায়। তাদের সঙ্গে শেয়ার বিজনেস শুরু। দুচোখে তখন অনেক স্বপ্ন, আরও বড় হতে হবে। একদিন নিজের একটা বিজনেস হবে। ব্যস্ততা, নতুন কিছু শেখা, এসবের বাইরে আর কিছু আমার জীবনে আসেনি। এর মধ্যে 2বার দেশ থেকে ঘুরে এলাম। মা বাবা এখন আর মন খারাপ করেন না। আমার সাফল্যে তাদের মুখেও তৃপ্তির হাসি। মা মাঝে মধ্যে সমবয়সীদের বিয়ের গল্প জুড়ে দেন। আমি বুঝতে পারি, কিছু বলি না। জেবু একদিন জিজ্ঞেস করেছিল, ভাইয়া তুমি কি বিয়ে করবে না? আমি জবাব দিতে সময় নেই। বলি, অবশ্যই করব। আরেকবার যখন কাউকে দেখে বুকের পাশে চিনচিনে ব্যথা অনুভব হবে তোদের জানাব। এই ব্যাপারে আর কেউ প্রশ্ন করে না।
তবে আমার কাছে ইতিবাচক কিছু শোনার অপেক্ষায় সবাই দিন গুনে বসে আছে। দীপুর সঙ্গে আমার যোগাযোগ নেই। ফেসবুকের সময়ও আমরা কেউ কারো সঙ্গে কানেক্টেড নই। খুব আশ্চর্যের কথা, তাই না? এখানে জমে আছে পাহাড় সমান অভিমান। দীপুকে না জানিয়ে দেশ ছাড়ায় ওর অভিমান হয়েছে। আর আমিও ভীষণ স্বার্থপরের মতো দীপুর সে অভিমান ভাঙাতে যাইনি। আসলে আমার মধ্যে একটা সংকোচ ছিল। দীপুর সঙ্গে জুড়ে থাকলে দিশার চ্যাপ্টারটা ক্লোজ হতো না। আমার জীবনে ওই চ্যাপ্টারটা আজীবনই থেকে যেত। এইটুকু স্বার্থপর নিজের জন্য হতেই হলো। বছর 5 পর আমার দেশে ফেরা হলো দীর্ঘ সময়ের জন্য। জেবুর বিয়ে। বাবা পাত্র দেখেছেন, বাকি সব দায়িত্ব আমাকে পালন করতে হবে। আমি ভাবলাম এই সুযোগে বাবা মাকেও একটু গুছিয়ে দিয়ে যাই। রিবুটাও ইউনিভার্সিটিতে ঢুকল। বাবা মা না চাইতো এখন শহরমুখী হয়েছেন। জার্মানিতে থাকাকালীন সময় ফ্ল্যাট বুকিং দিয়েছিলাম। দেশে ফিরে সেটার কাজও গুছিয়ে নিতে হবে। সব মিলিয়ে এখানেও ব্যস্ততা জীবনের সঙ্গী বানিয়ে নিয়েছি। যেখানেই যাই পিছু ছাড়ে না। এসবের মাঝে সময় পেলে শহর দেখতে বেরোই। একদিন হঠাৎ মালিবাগ মিনাবাজারে দীপুর সাথে দেখা। আমি কিছু গ্রোসারি আইটেম কিনতে গিয়েছিলাম। হঠাৎ দীপুর গলা, শোভন! আমি চমকে তাকালাম। আপনি মুখ থেকে বেরিয়ে গেল, দীপু! দীপু ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল। আমার মনটা আর্দ্র হল। আহা, কতদিন পর! হলের দিন, ভার্সিটির দিনগুলো মনে পড়ে যায়। আন্টির রান্না, দিশা। আহা, কি সুন্দর সেই দিনগুলো! দিন যা যায় আর কেন ফিরে আসে না? দীপু জিজ্ঞেস করে, কেমন আছিস? কবে ফিরলি? পার্মানেন্ট থাকবি? আমি দীপুকে জোর করে ফুড কোর্টে নিয়ে যাই। জিবুর বিয়ে, ফ্ল্যাট কেনা সব বলি। দীপু নিজের কথা বলে। বিয়ে করেছে মাস 6। আঙ্কেলের কলিগের মেয়ে। বউয়ের ছবি দেখালো। ভীষণ মিষ্টি দেখতে বউ। একটা স্কুলের টিচার। দীপুও একটা বেসরকারি ব্যাংকে আছে। প্রমোশন পেয়ে বেশ ভালো অবস্থায় আছে। বড় আপু রাজশাহী থাকে। আঙ্কেল রিটায়ার্ড করলেও পড়ানো বন্ধ করেননি। এখনও আগের মতো ব্যস্ত আছে। শুধু মেজাজটা বেড়েছে। আন্টি প্রায় আমার কথা বলে। এত কথার মাঝে আমি যেমন দিশার কথা একবারও জিজ্ঞেস করিনি, তেমনি দীপু আগ বাড়িয়ে কিছু বলেনি। দীপু আমার ফোন নাম্বার চেয়ে নিল। বিয়ে শাদী করার প্ল্যান আছে কিনা তাও জিজ্ঞেস করল। আমি জেবুর বিয়েতে দাওয়াত করে এলাম ঠিকই, কিন্তু মনে মনে চাইলাম ও না আসুক। ওর সান্নিধ্য মানে পুরনো ক্ষতটা খুঁচিয়ে বের করা। জেবুর বিয়ের দিন এগিয়ে আসে। আমি ব্যস্ত হয়ে যাই। দীপু ফোন করে ওর বাসায় একবার যেতে। আন্টি নাকি আমাকে দেখতে চায়। আমি এড়িয়ে যাই। যদিও ওদের আগের বাসায় ওরা থাকে না, এখন শান্তিবাগে থাকে, তবুও ওদের সান্নিধ্যে এড়িয়ে যেতে চাই। আমার নিজেকে নিয়ে ভীষণ ভয় হয়। কখন দিশার কথা জিজ্ঞেস করে ফেলি। তবুও একদিন যেতে হয়। দীপুটা এত করে বলে, না বলতেও খারাপ লাগে। কত সময় এমনও গেছে দীপু বক্স ভরে আমার জন্য আলু ভাজি, পালং শাকের তরকারি নিয়ে গেছে। সেই সব দিন ভোলা যায় না। দীপুদের বাসায় এক সন্ধ্যায় উপস্থিত হই। আঙ্কেল আন্টি খুব খুশি হলেন। দীপুর বউটা দেখতে যেমন সুন্দর, ব্যবহারও চমৎকার। স্কুলের চাকরিটা বিয়ের পর হয়েছে। আন্টি ছেলের বউয়ের আচরণে ভীষণ মুগ্ধ। বারবার গল্প বলছিলেন। আন্টি এক গাদা খাবার রান্না করলেন। চিংড়ির দো পেঁয়াজা, মুরগির ঝোল, গরুর ভুনা, খাসির রেজালা, সব কিছু। কোনটা রেখে কোনটা খাবো বুঝে উঠতে পারি না। দীপু আন্টিকে বলে, মা, শোভন রাক্ষস না, ওকে অল্প অল্প করে খেতে দাও, আস্তে ধীরে খাক। খাওয়ার সময় আন্টি আফসোসের সুরে বলে, তোমাদের কি এমন ঝগড়া হলো কে জানে, এইভাবে বন্ধুকে ভুলে গেলে? আমি আর চোখে দীপুকে দেখি। যাক, দিশার ব্যাপারটা ও বাসায় জানায়নি। দীপুদের বাসায় ঢোকে একটা অদ্ভুত ইচ্ছে হল। আমি এদিক ওদিক তাকাচ্ছি। দিশা যদি থাকে, ভুল করে একবার দেখা হলে ক্ষতি তো নেই। আমি তো নিজেকে অনেকটা সামলে নিয়েছি। আরেকবার দেখা হয় যদি? কেমন আছে ও? বিয়ে তো হয়ে গেছে নিশ্চয়ই। বাবু আছে ওর? দেখতে কি ওর মতোই হয়েছে? আমি 7-5 ভাবি। এসব ভাবনায় আন্টি দীপুর অনেক কিছুই শুনতে পাই না। আঙ্কেল খাওয়ার সময় ছিলেন না। উনি তাড়াতাড়ি শুয়ে পড়েন। আমি আন্টিকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল খাবে না? আন্টি দীর্ঘ শ্বাস ফেলে বললেন, উনি রাতে ভাত খায় না, চিড়া কলা খায়।
আল্লাহর রহমতে তেমন কোনো অসুখ বিসুখ নেই, তবু খামখেয়ালি। মেয়েটার ঝামেলার পর থেকে আন্টি কথা শেষ করতে পারে না। দীপু খানিকটা ধমকের সুরে বলে, মা, শোভনের প্লেট খাওয়াবে বলে দাওয়াত করে এনে আজপেটে রাখবে। আমি স্পষ্ট টের পেলাম দীপু আন্টিকে থামিয়ে দিল। মেয়েটা মানে কে? ইসরাত আপু নাকি দিশা? না, ইসরাত আপু হবে না। আন্টি তো ইসরাত আপুর গল্প করল। আমি বাসায় ঢোকার পর আপুর সঙ্গে কথা বলছিল, বাচ্চাদের যেন না মারে সেই অনুনয় করছিল। তাহলে দিশা? কি হয়েছে দিশার? দিশা ভালো নেই? আন্টির কথা স্পষ্ট নয়। আমার কেমন টালমাটাল লাগতে শুরু করল। আমি কোনো রকমে খাওয়া শেষ করি। এরপর আর গল্প জমে না। আমার ভালো লাগে না। মনে কৌতূহল জাগে। কি হয়েছে দিশার? দীপুর সাথে এতবার কথা হলো, অথচ একবারও দিশার কথা বলেনি। হতে পারে আমার সামনে ওই টপিকে কথা বললে আমার অস্বস্তি হবে, তাই? কিন্তু আন্টি, আঙ্কেল তো কিছু বলল না। তারা তো আমার ব্যাপারে কিছু জানে না। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চোখের বাহিরে। লিখেছেন সাবিকুন নাহার নিপা। দীপুদের বাসা থেকে ফেরার পর আমি একদিন ফোন করে সরাসরি জিজ্ঞেস করলাম, দীপু, দিশা কেমন আছে? দীপু সময় নেয় না, বলে, ভালো তো। কোথায় থাকে ও? ঢাকায়। কেন? এমনি। দীপু অন্য টপিক নিয়ে আলাপ করে। আমার সন্দেহ আরও বাড়ে। দীপু কি কিছু আড়াল করতে চাইছে? আমি সরাসরি প্রশ্ন করি, দীপু, তুই কি আমার কাছে কিছু লুকাচ্ছিস? কি লুকাবো? কিসের কথা বলছিস? আমি দ্বিধান্বিত গলায় বলি, না, কিছু না। আমার সংকোচ হয়। এতদিন পর এসে এভাবে দিশার কথা জিজ্ঞেস করতে অস্বস্তি হয়। তবে খটকা যে আছে, সেটা টের পাই। দীপু বলল দিশা ভালো আছে। এক কথায় উত্তর দেওয়া শেষ। আর কিচ্ছু বলল না। শুধু আমার অস্বস্তি হবে তাই, নাকি অন্য কোনো কারণ? এরপর আমি ব্যস্ত হলাম জেবুর বিয়ে নিয়ে। গায়ে হলুদ, অনুষ্ঠান, রিসেপশন সব মিলিয়ে চূড়ান্ত ব্যস্ততা। দীপু আর ওর বউ এসেছিল। মা দেখলাম একটু বিরক্ত। তিনি চাইলেন না যে আমার ক্ষতটা আবার বাড়ুক। আমি মাকে আশ্বস্ত করে বললাম যে এমন কিছু হবে না। আমি এখন শক্ত আছি, নিজেকে সামলাতে জানি। সমস্ত ঝামেলা শেষ করে একদিন না জানিয়ে দীপুদের বাসায় গেলাম। ভর দুপুরে। আন্টি দরজা খুলে খুশি খুশি গলায় বলল, ও মা, আসবে? দীপু বলল না যে? আমি মিথ্যে বললাম, আন্টি, এদিক দিয়ে যাচ্ছি, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। খুব ভালো বাবা, এখন ডাল ভাত খেয়ে যাবা। ভর দুপুরে গেরস্ত বাসায় না খেয়ে যেতে হয় না। আন্টি শরবত করে দিলেন। অত গরম নেই, শীতের শুরু, তবুও গলা শুকিয়ে যাচ্ছিল। শরবত খেয়ে আমি জিজ্ঞেস করলাম, বাসায় আপনি একা? আর কেউ নাই? দীপু বৌমা অফিসে। তোমার আঙ্কেল তো ব্যাংকে গেছে। দিশা আসবে এক্ষুনি, গলির মোড়ের কম্পিউটারের দোকানে গেছে। আমার হৃৎপিণ্ডটা হঠাৎই তড়িৎ গতিতে চলতে লাগল। দিশা? পরের কথাগুলো বলার সময় আমার গলা স্পষ্ট কাঁপছিল। আমি আন্টিকে জিজ্ঞেস করলাম, দিশা এখানে? আন্টি একটু অদ্ভুত চোখে তাকিয়ে বলল, দীপু কিছু বলেনি? না। না শব্দটা বলতে দিয়ে টের পেলাম আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আন্টি দুঃখী গলায় বলল, কপালটা পোড়া। 2টা বছর হতে না হতে ছাড়াছাড়ি হল। ও অনেক সহ্য করেছে, চেষ্টাও করেছে, কিন্তু কপালে নাই। কপালে না থাকলে কি জোর করে আর হয় কিছু? আমি বেরিয়ে এলাম। আন্টিকে বললাম, জরুরি কাজ পড়ে গেছে, আসা দরকার ছিল নিজেকে সামলানোর জন্য। আমি চাইনি আন্টি আমার অস্বাভাবিকতা দেখে ফেলুক। দিশার ঘটনা জেনেছি আমি দীপুর থেকে। দীপু বলতে চায়নি, আমার জোড়াজড়িতে মুখ খুলেছিল। দিশার বিয়ে হয়েছিল ওর ফুপুর ছেলের সঙ্গে। দুজনের বোঝাপড়া ভালো বলে ফ্যামিলি থেকে বিয়ে। বিয়ের পর ছোটখাটো ব্যাপার নিয়ে ঝামেলা। দীপুর ফুপু রাগী মানুষ, তিনি ছোট ছোট ব্যাপারে খুঁত ধরেন। শেষমেশ ঠিক হল তাদের ছেলেকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে, সব টাকা দীপুদের দিতে হবে। এসব নিয়ে ঝামেলা, ঝগড়াঝাটিতে একদিন দিশাকে তারা মারলেন। দেয়ালে মাথা ঠুকে রক্তাক্ত করে বাসা থেকে বের করে দিলেন। দীপুর বাবা চুপ থাকেননি, তিনি চূড়ান্ত ঝামেলা করলেন। শেষমেশ ব্যাপারটা ছাড়াছাড়ি পর্যায়ে গেল।
আমি সব শুনে হতভম্ব হয়ে বসে রইলাম। এটাও হয়? যার জন্য আমি এতটা ব্যাকুল ছিলাম, সেই মানুষটাকে অন্য একজন এতটা অবহেলা করে ছুঁড়ে ফেলল? দিশাকে দেখলাম আমি বছর ৫ পর। সেদিনও না জানিয়ে দীপুদের বাসায় যাওয়া। দিশায় দরজা খুলে দিল। সেই মুহূর্তটা অবর্ণনীয়। আমি আর দিশা দুজন দুজনের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। মেয়েটা আগের মতো নেই, নিজের যত্ন নেয় না সেটা দেখে বোঝা যায়। আমি জিজ্ঞেস করলাম, কেমন আছো দিশা? ও স্মিত হেসে বলল, ভেতরে আসবেন না? আমি ভেতরে ঢুকে এদিক ওদিক তাকালাম। দিশা বলল, মা গোসলে ঢুকেছে, বেরোবে এক্ষুনি। সেদিন না খেয়ে চলে গেলেন, মা ভীষণ আফসোস করছিল। আমি হাসলাম, বললাম, আজ খেয়ে যাব। কি রান্না হয়েছে? দিশা হেসে ফেলল। আন্টি এলেন কিছুক্ষণ পর। আজ না খাইয়ে ছাড়বেন না। খাবারের আয়োজন ভালোই। নারকেল দিয়ে কাতলা মাছের প্রিপারেশন, সর্ষি দিয়ে পটল রান্না, মিক্সড সবজি, ডাল আর গরুর মাংস ভুনা। আমি তৃপ্তি করে খেলাম। আগের দিনগুলোর কথা মনে পড়ল। দিশা আমাকে এটা সেটাই এগিয়ে দিচ্ছে। খাবার পর আরও কিছুক্ষণ বসলাম। দীপু আসার অপেক্ষা করছি। মাঝখানে আন্টির পানের বাটা থেকে একটু পান নিয়েও খেলাম। পান খাওয়া নিয়ে আমার অনভ্যস্ততা দেখে দিশা হাসল খুব। বিকেলে দিশার বানানো চা খেতে খেতেই দীপু এসে হাজির হল। আমাকে দেখে বলল, কিরে, আসবি জানালি না যে? তাহলে আরও আগে আসতাম আমি। আমি হেসে বললাম, সমস্যা নেই, আমার হাতে তো তেমন কাজ নেই, ভাবলাম অপেক্ষা করি তোর জন্য। একটা কথা বলতে এসেছি। আন্টি, দিশা, দীপু তিনজনেই দাঁড়িয়ে। আন্টি দিশাকে নিয়ে চলে যেতে গেলে আমি বললাম, আন্টি আপনিও থাকুন প্লিজ। দীপু জিজ্ঞাসু চোখে তাকিয়ে আছে। আমার হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে। যে কথাটি আমি এখন বলবো সেটা ভেবেচিন্তে নেওয়ার সিদ্ধান্ত নয়। এই সিদ্ধান্ত নিতে আমার ১ মিনিট সময়ও লাগেনি। সিদ্ধান্ত নেবার পর বাবা মাকে জানিয়েছি। তারা আমার সিদ্ধান্তে দ্বিমত করেনি, সম্মান জানিয়েছেন। আমি দীপুকে বললাম, বাবা মা আসতে চাইছেন তোদের বাসায় কথা বলতে। আন্টি দীপুর দিকে তাকালেন। তার মুখ দেখে স্পষ্ট বুঝলাম সে কিছু বুঝতে পারেনি। দীপু কাপা গলায় বলল, তুই শিওর? আমি হাসলাম। বললাম, সবার মতামত নিয়ে তুই আমাকে জানাবি। মা চাইছেন তাড়াতাড়ি আসতে। আমি দিশার দিকে তাকালাম। ও আমার দিকে তাকানো ছিল। সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নেয়। এই মেয়েটা পৃথিবীর সবচেয়ে ভালো জীবনসঙ্গী ডিজার্ভ করে। আমি তেমন একজন হওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই করব। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চোখের বাহিরে। লিখেছেন সাবিকুন নাহার নিপা। দীপু আমাকে রাতে ফোন করে জিজ্ঞেস করল, তুই সব ভেবে বলছিস আঙ্কেল আন্টি রাজি আছেন সত্যি? তোর বিশ্বাস হয় না? দীপু আমতামতা করে বলে, হয়, তুই মিথ্যা বলবি কেন? আসলে আপন মানুষের অন্যরূপ দেখার পর বাবা ভয় পেয়েছেন, তিনি বিশ্বাস করতে পারছেন না আসলে। আমি দীপুকে আশ্বস্ত করার চেষ্টা করি। বলি যে আমি যতক্ষণ আছি ততক্ষণ দিশা ভালো থাকবে, এইটুকু গ্যারেন্টি দিতে পারি। আঙ্কেলকে বলিস দুই। আন্টি ফোন করে একদিন কাঁদলেন। মেয়েকে নিয়ে দ্বিতীয়বার বিয়ের কথা তারা ভাবলেও আমার মতো একজনকে নিয়ে স্বপ্ন দেখেননি। আমি তাদের মিথ্যে স্বপ্ন দেখাচ্ছি না তো? এত সব কিছুর মধ্যে আমি অপেক্ষা করলাম দিশার রিয়াকশনের। দীপু ওর কথা কিছু বলেনি, ও নিজেও কিছু জানায়নি। আমি দিশাকে ফোন করলাম। ফোন ধরে বলল, হ্যাঁ বলুন। তুমি কি আমার ফোনের অপেক্ষায় ছিলে? হ্যাঁ। কিছু বলবে? না। তাহলে আপনি বলুন। আমি খানিকক্ষণ চুপ করে থেকে বললাম, বিয়েতে তোমার আপত্তি আছে, থাকলে জানাও। দিশা একটু সময় নিয়ে বলল, না, আপত্তি নেই। আমি হাসলাম। দুই বাড়ির লোকেদের মধ্যে কথাবার্তা এগুলো ভালোই। দীপুদের কাছে এটা যেন চমক। ইশরাত আপু এসেছেন। মা বলছেন তাড়াতাড়ি সেরে ফেলতে বিয়ের আয়োজন, শুভ কাজে দেরি করতে নেই। সকলে মিলে বিয়ের তারিখ পর্যন্ত ঠিক করে ফেলল। আমার বোনেরা, কাজিনরা মিলে শপিং শুরু করে দিল। তাদের আনন্দ যেন ধরে না। পরপর 2টো বিয়ে। এত কিছুর মধ্যেও আমার টেনশন দিশাকে নিয়ে। ও আবার আমার ভালোবাসাকে করুণা ভাবছে না তো?
সেটা যদি ভেবে থাকে তাহলে ভীষণ কষ্ট পাব। দিশা আমার স্বপ্নচারিণী। কত কষ্ট পেয়েছি ওকে না পাওয়ার আক্ষেপ থেকে। সেই মেয়েটা আমার ভালোবাসাকে করুণা না ভাবুক। আমরা আমাদের আত্মীয় স্বজনকে দিশার অতীত জানালাম না। আমি চাইলাম না একজন মানুষও ওকে নিয়ে আলোচনা করুক। জেবুর শ্বশুরবাড়ির কাউকেও জানানো হলো না। আনন্দ আয়োজনে বিয়েটা নির্বিঘ্নে হল। দিশা লাজুক বউয়ের মতো ভীত, সন্ত্রস্ত। আমাদের বাড়িতে আসার সময় আন্টি আর ইশরাত আপুকে জড়িয়ে ধরে ভীষণ কাঁদল। মা তার পুত্রবধূকে সামলাতে ব্যস্ত হয়ে গেলেন। আন্টি আমাকে জড়িয়ে ধরেও কাঁদলেন। আমি আন্টিকে বললাম, আন্টি আমি খারাপ মানুষ না, এত কাঁদবেন না প্লিজ। আঙ্কেল, দীপু ওরাও কাঁদল। আমি টের পেলাম যে এই কান্নার যতটা দুঃখের তার চেয়েও বেশি খুশির। অসুখী মেয়েটা ঘর ভাঙা হলেও তবুও তার দোষের শেষ নেই। আমরা কত এগিয়ে গেলাম, আজও বিয়ে ভাঙার ব্যাপারটা মেনে নিতে পারি না। এর চেয়ে দুঃখ কষ্ট সহ্য করে সংসারে পচে মরে যাওয়া ব্যাপারটাকে সহজ ভালো মনে করি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বপ্নটা পূরণ হল, যা কখনো পূরণ হবার কথা ছিল না। একটা সময় আমি ভাবলাম দিশা অন্য কারো হয়ে গেছে, তাতে আমার কি? আমার হৃদয়ে ওর অবস্থার তো কোনো পরিবর্তন হয়নি। ওকে পাওয়ার স্বপ্ন অধরা থাকুক, তাই বলে ভালোবাসা তো বন্ধ করতে পারি না। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চোখের বাহিরে। লিখেছেন সাবিকুন নাহার নিপা। আজকের দিনরাতটা আমার জীবনের সবচেয়ে স্পেশাল ও গুরুত্বপূর্ণ রাত। আগে এমন একটা দিনের স্বপ্ন দেখে বিভোর হতাম। তারপর মাঝখানে কত কিছু গেল। আমি জীবনে আরও একবার টের পেলাম, যেটা আমার ভাগ্যে আছে সেটা মন থেকে চাইলে নিশ্চয় পাওয়া যায়। দিশা আমাকে দেখে উঠে এলো খাট থেকে। পুরো খাট গোলাপের পাপড়ি দিয়ে সাজানো। দিশা আমার পায়ে হাত দিয়ে সালাম করার চেষ্টা করতেই আমি হাত ধরে ফেললাম। বললাম, এরকম আর কখনো করবে না। আমি স্বামী বলে তোমার কাছে অন্য লেভেলের কেউ, এরকম কিছু ভুলেও ভাববে না। আমরা দুজনেই সমান, একে অন্যের পরিপূরক হবার চেষ্টা করব, দুজনে বন্ধু হবার চেষ্টা করব। আমি যদি তোমার গার্ডিয়ান হই, তাহলে তোমাকেও সেটা হতে হবে। দিশা মুগ্ধ চোখে আমাকে দেখল, বলল, আম্মুর কাছে শুনলাম আপনি নাকি আমার জন্য নিজের কমফর্ট জোন, শখ সবকিছু ছেড়ে দিতে চেয়েছিলেন। আমার একটু অস্বস্তি হলো। বললাম, ওসব বাদ দাও, তুমি রেস্ট নাও। সারাদিন অনেক ধকল গেছে, ক্লান্ত নিশ্চয়ই। আমি ঠিক আছি, ক্লান্ত না। আপনি আমাকে এত ভালোবাসেন, সেটা আগে জানালেন না কেন? ওসব পুরনো কথা বাদ দাও। দিশা বালিশের নিচ থেকে একটা কাগজের ঠোঙা নিয়ে এলো। 5 বছর আগে আমার দেয়া ফুল আর চকলেট। দিশা বলল, ভাইয়া আমাকে আপনার কথা বলেছিল। শুনে আমার কেমন যেন অনুভূতি হয়েছিল, ঠিক বোঝাতে পারবো না। এই চকলেট ফুলগুলো আমি রেখে দিয়েছি। শুকিয়ে যাওয়া ফুলগুলো আমি ফেলে দিতে পারিনি। মনে হয়েছে আপনাকে অসম্মান করা হবে। আমি মুগ্ধ হয়ে শুনলাম দিশার কথা। দিশা আরও বলল, আমি কখনো ভাবিনি আপনার সঙ্গে আমার আরেকবার এমন দেখা হবে, এইভাবে দাঁড়িয়ে থাকব। আমি বিড়বিড় করে বললাম, আমিও ভাবিনি। দিশা আবারও বলল, আচ্ছা, আপনি আল্লাহর কাছে আমাকে কিভাবে চেয়েছিলেন? আপনার চাওয়ার কারণেই কি আমার সেই সংসারটা ভেঙে গিয়েছিল? আমি দিশার ঠোঁটে আঙুল দিয়ে বললাম, আমি এত স্বার্থপর না। আমার চাওয়ায় সবসময় তোমার ভালো থাকাই ছিল। আমি নিজের জন্য যেটুকু ভালো চেয়েছি, তার চেয়ে বেশি ভালোটুকু তোমার জন্য চেয়ে নিয়েছি। দিশা আমাকে জড়িয়ে ধরল, আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম। চোখ ভিজে আসছে, কাঁধের কাছটা ভেজা লাগছে। দিশা কাঁদছে, আমিও কাঁদছি। আজকের রাতটা বোধহয় এমনই যাবে। যাক, তাতে সমস্যা নেই। দিশা আমার জীবনে এসেছে, এখন সুন্দর রাত অনেক আসবে। আজ রাতটা কান্নার রাত হোক। বাংলা ভাষার সবচেয়ে বড় ইবুক অ্যাপ বইটইয়ের সব এক্সক্লুসিভ অডিও বুক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বইটি শুনে ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না জানুন। বইটই, কণ্ঠে জীবন্ত বই।